আসসালামু আলাইকুম। পড়ছি গল্প নেতার পতন। লিখেছেন প্রিয়তা। পর্ব 11। ধবধবে সাদা শার্টের কয়েকটা জায়গায় ছোপ ছোপ রক্ত শুকিয়ে তামাটে হয়ে আছে। রক্ত শুকিয়ে শার্টের কাপড়টা ওই জায়গাগুলোতে শক্ত হয়ে লেপ্টে আছে শরীরের সাথে। দিগন্তের বাম হাতের কোণের নিচে একটা চওড়া ব্যান্ডেজ। কপালে জমে আছে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু চোখের রোদ চশমাটা সে নামায়নি। হয়তো নিজের ভেতরের আসল ভাবটা সে এই কালচে কাচের আড়ালেই লুকাতে চাইছে। মানুষ বলে মুখের ভাষা আর চোখের ভাষা নাকি এক হয় না। সেই চোখের ভাষা পড়ার সুযোগটুকু সে কাউকে দিতে চায় না। মঞ্চে দিগন্ত, মুয়াজ আর মেহরাজ সাহেব বসে আছেন। সামনে ডজন খানেক নিউজ চ্যানেলের মাইক। প্রেস কনফারেন্স শুরু হতেই রিপোর্টারদের প্রশ্নের বান ধেয়ে আসতে লাগলো। দিগন্ত সাহেব, এমন শান্তিপূর্ণ সমাবেশে হঠাৎই হামলার কারণ কি? আপনারা তো বলেছিলেন নিশ্চিত নিরাপত্তা থাকবে, তবে এই রক্তারপাতে কিভাবে হলো? এর পেছনে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে নাকি ব্যক্তিগত শত্রুতা? দিগন্ত এবার একটু নড়েচড়ে বসল। মুখে এক চিমটি মেকি হতাশা ফুটিয়ে ধীর কণ্ঠে বলল, কে বা কারা করেছে সেই উত্তর এই মুহূর্তে আমার কাছে নেই। আমার কোনো ব্যক্তিগত শত্রু নেই। বিশ্বাস না হলে এই এলাকার যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ভিড়ের মাঝ থেকে একজন সাংবাদিক টিপ্পনি কাটলেন, আমরা কি ধরে নিতে পারি এটা কোনো বিশেষ গোষ্ঠীর কাজ? মুয়াজ এবার একটু নমনীয় হাসল, কিন্তু তার দৃষ্টিতে ছিল তীক্ষ্ণ স্থিরতা। সে চোয়াল শক্ত করে চারপাশটা দেখছিল, যেন ভিড়ের মধ্যেই কাউকে খুঁজে বেড়াচ্ছে। দিগন্ত মাইক্রোফোন টেনে নিয়ে বলল, আমি কাউকে দোষ দিচ্ছি না, কারো বিরুদ্ধে হুঁশিয়ারিও দিচ্ছি না। শুধু একটা কথাই বলবো, তরুণদের এভাবে থামিয়ে দিতে চাইবেন না। আজ আমি দিগন্ত, কাল হয়তো অন্য কেউ আসবে। এভাবে রক্ত ঝরিয়ে কণ্ঠ রোধ করা যায় না। উপস্থিত জনতার মধ্য থেকে শোরগোল উঠল, আমরা বিচার চাই। নেতার উপর হামলার সাহস পায় কোত্থেকে এরা? ক্যামেরাগুলো পঙ্গপালের মতো সেই চিৎকার করা মানুষগুলোর দিকে ঘুরে গেল। ইন্টারভিউতে সবাই একই কথা বলছে, এর বিচার চাই। দিগন্তের ঠোঁটের কোণে এক চিলতে অদৃশ্য হাসি ভেসে উঠল। ঠিক এটাই তো সে চেয়েছিল। পাশে বসা মুয়াজের চোখে মুখেও এক অদ্ভুত স্থিরতা। তার মনের ভেতর এই মুহূর্তে কি চলছে তা সাধারণ মানুষের পক্ষে বোঝা দায়। দিগন্ত এবার বেশ নাটকীয় ভঙ্গিতে নিজের ব্যান্ডেজ করা হাতটি সামান্য উঁচিয়ে সবাইকে শান্ত হওয়ার ইঙ্গিত দিল। তার চোখে মুখে তখন এক ধরনের মেকি উদারতা। সে চড়া গলায় বলল, আরে আপনারা শান্ত হন, আপনারা দয়া করে থেমে যান। এটা সামান্য একটা হালকা পাতলা আক্রমণ মাত্র। আমার তেমন কিছুই হয়নি। প্রশাসন ডেকে এনে হাঙ্গামা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু খ্যাপাটে জনতা কি আর সে কথা মানে? সেখানে আগে থেকেই মিশেছিল দিগন্তের নিজস্ব কিছু ক্যাডার। তারা যেন সাধারণ মানুষকে আরো উস্কে দিতে লাগলো। মুহূর্তের মধ্যেই পুরো মাঠ প্রকম্পিত স্বরে চিৎকার করে উঠল, বিচার চাই, এই অন্যায়ের বিচার চাই। মিছিলের ভেতর থেকে একদল লোক বলতে শুরু করলো, বিপক্ষ দলই এই কাজ করেছে, এ ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। উত্তেজিত জনতার মধ্যে থেকে কেউ কেউ তো সরাসরি নামই ধরে বলল, এটা নির্ঘাত কুরবান খার কাজ। এরপর তো কুরবান খার ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু এমন আক্রমণ তো উনার উপর হলো না। উনিও তো একই পদে দাঁড়িয়েছেন। তবে শুধু দিগন্ত চৌধুরীর উপর কেন হামলা হলো? উত্তাল জনতাকে নিয়ন্ত্রণ করা যেন অসম্ভব হয়ে পড়ল। তাদের হইচই আর কলরবে পুলিশরাও এখন হিমশিম খাচ্ছে। এদিকে নিউজ চ্যানেলগুলোর নাটকীয়তার শেষ নেই। দিগন্তের প্রতিটি বাক্য তারা ব্রেকিং নিউজ হিসেবে দেশ জুড়ে ছড়িয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল। মুয়াজ পরিস্থিতির সুযোগ বুঝে মাইক্রোফোন টেনে নিয়ে গম্ভীর স্বরে বলল, আপনাদের ইন্টারভিউ অনেক নেওয়া হয়েছে। ওর হাতের অবস্থা এমনিতেই আশঙ্কাজনক। আপনারা এখন দয়া করে ওকে ছেড়ে দিন, আমাদের ফিরতে হবে। দিগন্ত নিজের মুখভঙ্গিতে একরাশ ক্লান্তি আর নিরপরাধ ভাব ফুটিয়ে তুলে মুয়াজের কথায় সায় দিল। মেহরাজ সাহেব পাশ থেকে দৃঢ় কণ্ঠে বললেন, আপনারা আর বাড়াবাড়ি করবেন না। পুরো ব্যাপারটা আমরা আইনগতভাবে কোর্টে দেখে নেব। কিন্তু সংবাদকর্মীরা কি আর অত সহজে থামে? এই চাঞ্চল্যকর খবর রসিয়ে কষিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে প্রতিটি ক্যামেরা তখন দিগন্তের রক্তাক্ত শার্টের ওপর নিবদ্ধ। বিশাল হলরুমের মাঝখানে জ্বলজ্বল করছে 90 ইঞ্চির এলইডি স্ক্রিন। সেখানে দেখা যাচ্ছে মুখ ছোট করে বসে থাকা দিগন্ত চৌধুরীকে। প্রেস কনফারেন্সের সেই সব তীক্ষ্ণ আর অদ্ভুত প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে কুরবান খার দিকেই যেন তীরের মতো ধেয়ে আসছে। সব অভিযোগের আঙ্গুল এখন কুরবান খার দিকে। নিজের জন্য তৈরি রাজকীয় বড় লাল চেয়ারটাতে আয়েশি ভঙ্গিতে বসে পান চিবোচ্ছেন কুরবান খা। স্ক্রিন থেকে চোখ সরিয়ে একবার আর চোখে তাকালেন পাশে। শাওন টিভির স্ক্রিনের দিকে বেশ কটমটিয়ে তাকিয়ে আছে। ওর চোখমুখের ভঙ্গি বলছে, সুযোগ পেলে ও টিভির ভেতর থেকেই দিগন্তকে টেনে বের করে দুঘা বসিয়ে দিত। কুরবান খা পানের পিক ফেলে গম্ভীর গলায় বললেন,
একটা কাজও তো ভালো কইরা করতে পারলি না রে বাবারা। তোদের কি এই দিনের লাইগাই পালছিলাম আমি? পাশ থেকে তাশরিফ সুযোগ বুঝে ফোরন কাটলো। আব্বা, এই কাজের দায়িত্ব কিন্তু শাওনের ওপরেই ছিল। ও যারে পাঠাইছে, এই লোক তো উল্টাপাল্টা কাম করে ধরা খায় গেছে। কোরবান খা আগে থেকেই জানতেন এই কাজের কলকাঠি কে নেড়েছে। তিনি স্থির দৃষ্টিতে শাওনের দিকে তাকালেন। শাওন তখন করুণ চাহনি দিয়ে আবদার আর অভিযোগ মেশানো গলায় বলল, আপনি তো কইছিলেন আব্বা, আমি যেন সামনে না যাই। আমি না গিয়া যে কাম করছি, এটাই তো ভুল হইছে। আমি থাকলে তো পরিস্থিতি পাল্টানোর পরে আর এমন আক্রমণ হইতে দিতাম না। আর আমি থাকলে তো ওই শালারে পাইলে পেটের মধ্যেই ছুরিটা ঢুকাই দিতাম। পরে আমার দুই চক্ষে সহ্য হয় না। কোরবান খাইবার মূল রহস্যের দিকে হাত বাড়ালেন। আজকা তো আমার কোনো সমাবেশ হওয়ার কথা আছিল না, তাইলে এই কথা বাইরে ছড়াইলো কেমনে? শাওন আমতা আমতা করে জবাব দিল, আপনার তো আজকেই সমাবেশ হওয়ার কথা আছিল। শেষ মুহূর্তে আইয়া আপনি না কইরা দিছেন। এটাও তো আমি জানতাম না। আর এই কথা কেমনে ছড়াইছে এইটাও আমার জানা নাই। তাশরিফ এবার কড়া গলায় আক্রমণ করলো। মদের নেশায় কারে কি কস, তার কি ঠিক আছে? হয়তো নেশা ঠেলায় কারে কি কয়ে দিছো শাওন, ভুলে গেছোস? শাওন যেন এবার একটু ফুঁসে উঠতে চাইল, কিন্তু কোরবান খার পাথরের চোখের দিকে তাকিয়ে আর সাহস পেল না। তবুও নিজের অবস্থান পরিষ্কার করতে রাগের চড়া শুলে বলল, কালকে আমি খুব বেশি খাইছিলাম না? তাশরিফ এবার তাচ্ছিলের হাসি এসে ব্যঙ্গ করে বলল, ওটা তো আমি সকালেই দেখতে পাইছি। লুঙ্গির ঠিক নাই, জামার ঠিক নাই, পইরা আসিলি তো ওই নর্তকী পাড়ায়। এই কথা শোনা মাত্র কুরবান খাঁর চোয়াল শক্ত হয়ে এলো। ঘরের পরিবেশটা গুমোট হয়ে গেল। তিনি হঠাৎ বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠলেন, একটা দিনও গিয়ে নেশা পানি আর ওই নর্তকী ছাড়া থাকতে পারলি না তুই? দেখ তো কি কাণ্ডটা ঘটালি। এখন দিগন্তের যা হবে সব দোষ তো আমগো উপরেই পড়বে। হাতে কোনো প্রমাণ নাই ঠিকই, কিন্তু লোকটারে তো ধইরা ফেলছে। আর যদি পুলিশ এখন ধইরা মারধর কইরা স্টেটমেন্ট আদায় করে, তাইলে কি হইব জানোস? শাওন এবার বেশ শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, ওই ছেলে মইরা গেলেও কিছু কইব না। তাশরিফ উত্তেজিত হয়ে বলল, কে কইছে তোরে কইব না? শান্ত এবার পূর্ণ আত্মবিশ্বাসের সাথে জবাব দিল, আমি কইলাম কইব না। ওর একটা ছোট বোন আছে, সাথে মাও আছে বাড়িতে। বাপটা কানা। ও যদি আমার কথা না শোনে, ওর মা বোনের কি অবস্থা হইবে এই ঠিকানা তো ওর জানা আছে। শাওনের মুখে এমন কথা শুনে কুরবান খা কিছুটা অবাক হলেন। মনে মনে ভাবলেন, যাক, এতদিনে অন্তত গাঞ্জটের মাথায় একটু সুবুদ্ধি উদয় হয়েছে। জট পাকানো মাথাটা হয়তো একটু খুলতে শুরু করেছে। কিন্তু ওই গোগ্রাসে মদ গিলাটা তো এখনো গেল না। কোরবান খাই এবার গলার স্বর কিছুটা নিচু করে শান্তভাবে বললেন, দেখ বাবা, তুই আর এসবের মধ্যে যাইস না। যা করার আমি তোরে পরে বুঝাইয়া করি। এখন তুই তোর মতো থাক, খাওয়া দাওয়া কর, ঘুমা, ঘোরাফেরা কর। আর পারলে একটু মদ গুলাটা কমাইস। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে মুয়াজ। ড্রাইভ করছে সে। পিছনের সিটে বসে আছেন মেহরাজ সাহেব আর দিগন্ত। তার রক্তমাখা শার্টটা এখনো গায়ে জড়ানো। সমাবেশ থেকে বের হয়ে গাড়ি নিয়ে তারা চলে যাচ্ছে মেহরাজ সাহেবের বাড়িতে। একটা স্ট্রং ফাইল তৈরি করতে হবে আজকের এই ঘটনার জন্য। সাধারণ একটা কেসও করে রাখতে হবে। সেজন্যই মেহরাজ সাহেব তাদেরকে নিজের বাড়িতেই নিয়ে যাচ্ছেন। রক্তমাখা শার্টটাকেও রেখে দিতে হবে এভিডেন্সের জন্য। গাড়ি আপন মনে চলছে আর মেহরাজ সাহেব ফাইলের কাগজে কিছু একটা লিখছেন। কখনো বা মোবাইল চেক করছেন। খুব গুরুত্বপূর্ণ কিছু তিনি করছেন সেটা তো অবয়বেই স্পষ্ট। কিন্তু দিগন্তের মনে চলেছে এক অন্যরকম অস্থিরতা। জিনিয়া মেয়েটাকে নিয়ে নানান ঝামেলায় পড়তে হবে বলে তার মনে হচ্ছে। গতকালকের কল রেকর্ডের সামান্যতম হলেও জিনিয়ার নামটাও এসেছিল। ওর কাহিনী পরে দেখে নেব, এমন একটা শব্দ উচ্চারিত হতে শুনেছে দিগন্ত। ক্ষণে ক্ষণে ভাবছে তার বাবার দেওয়া সতর্কবার্তা, এসবের মধ্যে যেন বাচ্চা মেয়ে না জড়ায়। দিগন্তের মনে অদ্ভুত অদ্ভুত ভাবনা আসতে থাকে। যদি জিনিয়ার কিছু হয়ে যায়, তাহলে সে মেহরাজ সাহেবের কাছে কিভাবে মুখ দেখাবে? সত্যি যদি জিনিয়াকে আঘাত করা হয়, তাহলে কি মেহরাজ আঙ্কেল সবকিছু ভুলে গিয়ে নিজের মেয়েকেই বাঁচাবেন? অথবা সেই দোষ কি আমার উপরই দিবেন? মেয়েটাও তো বুদ্ধিশুদ্ধি ছাড়া কেউ নিয়ে মেরে ফেললেও একটু বুদ্ধি করে বেঁচে আসতে পারবে না। দিগন্ত কিছুক্ষণ চুপ থেকে আইঠাই করে বলে উঠল, আচ্ছা আঙ্কেল, জিনিয়াকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া যায় না? হঠাৎ এমন কথায় কপাল কুঁচকে লুকিং গ্লাসে দিগন্তের চেহারাটা একবার দেখে নেয় মুয়াজ। মেহরাজ সাহেব চশমার উপর দিয়ে তাকে একটা তাচ্ছিল্যের হাসি দিলেন। ভয় পাচ্ছ? জিনিয়াকে জিম্মি করে আমাকে দিয়ে সব তথ্য আদায় করে নেবে? একটু যেন অপ্রস্তুত হয়ে পড়ল দিগন্ত। সে দ্রুত বলতে গেল, না, আমি সেজন্য। কথাটাকে অসম্পূর্ণ রেখেই মাঝপথে মেহরাজ সাহেব বললেন, আরে, ভয় পেও না। জিনিকে তুলে নিয়ে যাওয়া তো সহজ না। যে মেয়ে আমার কথাই শোনে না সেই মেয়েকে কেউ তুলে নিয়ে চলে যাবে, এত সহজ হবে বলে তো আমার মনে হয় না। কিন্তু আঙ্কেল, তারপরেও ওর সেফটি এখন জরুরি।
আরে, আমার মেয়েকে আমি চিনি না। চিল থাকো, আমার কথায় ভরসা রাখো। মেহরাজ সাহেব আবার ফাইলে ডুব দিলেন। দিগন্ত এবার জানালা দিয়ে বাইরের দিকে মুখ ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল। হুম, আন্দাজ জানান আপনি আপনার মেয়েকে। আপনার ওই বলদ মেয়েকে দুটো আইসক্রিমের লোভ দিলেই যে কেউ কিডন্যাপ করে নিয়ে যেতে পারবে। সোফার উপরে বাবু হয়ে বসে মনোযোগ সহকারে টিভির দিকে তাকিয়েছিল জিনিয়া। সমাবেশে ঘটে যাওয়া সবকিছুই সে দেখলো। যেহেতু ভাষণ কভার করার জন্য সেখানে অলরেডি মিডিয়া ছিল, তাই সম্পূর্ণ কাহিনী অবিচ্ছিন্নভাবে ক্যামেরার মধ্যে ধরা পড়েছে। চ্যানেলের শত শত নিউজ দেখে জিনিয়া হতাশার সুর তুলে বলল, আমার সব খাটনি শেষে জলাঞ্জলি গেল। কত কষ্ট করে কই থেকে কই, কি থেকে কি ঘেটে রেকর্ডগুলো জোগাড় করলাম, সেগুলো ওকে দিলাম যাতে সতর্ক থাকে। কিন্তু না, উনি তো হিরো মানুষ। উনি ওসব করবেন কেন? উনি তো দেখাবেন হিরোগিরি। সামনে বিপদ স্পষ্ট জেনেও ধাই ধাই করে ভাষণ দিতে ভিড়ের মাঝে চলে গেলেন, যেন তার হাজার বছরের প্রেমিকা সেখানে দাঁড়িয়ে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে এখনই নেমে গিয়ে তাকে জড়িয়ে না ধরলে হয়তো বেচারি এই দুঃখে মরেই যাবে। আর ভাবটা দেখো একবার, হাতটা ধরে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন শরীরে কোথাও রক্তের পাইপ লাগানো আছে। ক্ষণে ক্ষণে রক্ত ঢুকছে শরীরে, তাই সস্তা দরে সেগুলো বিলিয়ে দিচ্ছে। নড়াচড়া নেই, ড্রেসিং এর নাম নেই। আরে ভাই, এত হিরোগিরি দেখিয়ে তো লাভটা কি? হ্যাঁ, আমার একটু বোঝা। ধর, আমার সব কষ্টই বৃথা। লস প্রজেক্ট। জিনিয়া টিভির রিমোটটা দাঁত দিয়ে কামড়াতে কামড়াতে মনে মনে দিগন্তকে এসব ভৎসনা দিচ্ছিল। ওর রাগ হচ্ছে, আবার একই সাথে লোকটার জন্য বুকটা কেমন যেন কুকড়ে উঠছে। এই অস্থিরতাটাই ও নিতে পারছে না। হঠাৎ করে জিনিয়ার মাথায় এলো, এই ঘটনার বিপরীতে নিশ্চয়ই কোনো আইন আছে, অথবা রাজনীতি আছে। সব জেনে শুনে কেনই বা দিগন্ত যাবে মাঠের মাঝে? ওর ছোট্ট মস্তিষ্ক নাড়া দিয়ে উঠল। বাবা তো বলেছিল রাজনীতিতে সব হয়, নিশ্চয়ই এখানেও রাজনীতি লুকিয়ে আছে। অতি আগ্রহী আর কৌতূহলী জিনিয়ার মনে যেন ফড়িং নেচে উঠল। নতুন কিছু জানার আগ্রহ তাকে পেয়ে বসলো। তৎক্ষণাৎ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। বাবার স্টাডি রুমে গিয়ে ফাইলপত্র ঘেটে দেখবে যে কোনো লাভ আছে কিনা। গুটি গুটি পায়ে সে হাঁটতে হাঁটতে চলে গেল বাবার স্টাডি রুমে। বিশাল বিশাল বইয়ের তাক দেখে কতক্ষণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো সে। মোটা মোটা সব বইয়ে ভরা সবগুলো র্যাক। এত এত বই, এত এত ফাইল, দেখলেই মাথা ঘুরে ওঠে ওর। কিন্তু কিশোরীর মন আজ কেন যেন এসবে বিরক্ত না হয়ে উৎসুক হয়ে পড়ল। নিজ থেকে কয়েকটা ফাইল হাতড়ে এদিক ওদিক উল্টে পাল্টে দেখলো। না, এগুলোতে সে যা চাইছে সেই কাঙ্ক্ষিত জিনিসটি নেই। একটু উপরের দিকের বইগুলোকে ধরতে চাইলো, কিন্তু নাগাল পায় না সে। সামান্য পা উঁচু করে একে একে কয়েকটি ফাইল নিয়ে ঘেটেও ব্যর্থ হলো। এর উপরের আর নাগালই পায় না। এবার বেচারি লাফালাফি শুরু করে দিল। বইটা প্রায় ধরেই ফেলেছিল, এমন সময় পিছন থেকে ভেসে এলো গম্ভীর এক পুরুষালী কণ্ঠস্বর। ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় কেউ বলে উঠল, ব্রেনের সাথে হাইটো শর্ট। এমন হঠাৎ আওয়াজে ভয় পেয়ে গেল কিশোরী। বই হাত থেকে ছেড়েই দিল চমকে। তাতেই বইগুলো এসে পড়ল মাথার উপরে। মুখ থেকে বেরিয়ে এলো অস্পষ্ট এক ব্যথাতুর শব্দ, আউচ। সামান্য বিরক্তি নিয়ে পিছনের দিকে তাকাতেই দেখে রক্তাক্ত শার্ট গায়ে দাঁড়িয়ে আছে দিগন্ত। রক্তে বেচারির ফোবিয়া আছে। এত রক্ত টিভিতে দেখে সামলে নিলেও সামনে থেকে দেখে তার মাথা ঘুরে উঠল। আজকে এক পা পিছিয়ে যেতেই ধাক্কা খেলো শেলফের সাথে। এতক্ষণ ধরে ওর এলোমেলো করে রাখা ছন্নছাড়া সব বইগুলো ঝমঝম করে এসে পড়ল ওর উপরে। দিগন্ত এবার চোখ মুখ কুঁচকে ফেলল। পিছনেই মুয়াজ ভেতরে ঢুকেছিল মাত্র। এমন ঘটনা দেখে সে সামান্য এগিয়ে এসে বিচলিত কণ্ঠে বলল, বেশি ব্যথা পেয়েছো? জিনিয়ার পায়ের উপরে শক্ত মোটা একটা বই পড়ায় পায়ে সত্যিই ব্যথা পেয়েছে। পাটাকে একটু ঝেড়ে নিয়ে কটমটিয়ে দিগন্তকে উদ্দেশ্য করে বলল, কি সমস্যা আপনার? আমি শর্ট হলে তাতে আপনার কি? দিগন্ত চোখ মুখ কুঁচকে বলল, আমি কখন বললাম আমার কোনো সমস্যা? আর শর্ট বললাম কখন? জিনিয়া বুঝতে পারলো তার নাম নেয়নি দেখে দিগন্ত এখন কথাটা ঘুরিয়ে ফেলছে। সে আর কিছু না বলে বইগুলোকে হাতে নিয়ে টেবিলের উপর রেখে দিল। বেরিয়ে যেতে যেতে দাঁতে দাঁত চেপে জোরে বলল, নিজেকেই প্রোটেক্ট করতে পারে না, সে আবার জনগণকে কি প্রোটেক্ট করবে? এমন এমপির দরকার নেই। কথাটা কানে পৌঁছাতেই দিগন্তের চোখ মুখ লাল হয়ে চোয়াল শক্ত হয়ে এলো। মনে মনে জিনিয়ার জন্য বিরক্তিটা তার যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। কিন্তু কথাটা শুনে মুয়াজের বেশ হাসি পেল। যদিও যথাসম্ভব নিজেকে সংযত করার চেষ্টা করলো সে। জিনিয়ার পেছন থেকেই ঢুকলেন মেহরাজ সাহেব। এসেই বললেন, তুমি আমার একটা শার্ট পরে এই শার্টটা পাল্টে নাও। এটা আমার কাছে রেখে যেও, পরে কাজে লাগবে। দিগন্তের মুখের দিকে তাকিয়ে তিনি আন্দাজ করলেন কিছু একটা হয়েছে। তিনি শান্ত স্বরে দিগন্তকে বললেন, কিছু হয়েছে? এনি প্রবলেম? দিগন্তের চেহারায় কঠোরতা এখনো মিইয়ে যায়নি। বাচ্চা মেয়েটা তাকে কেমন অপদস্থ করে গেল? মুয়াজ পাশ থেকে হালকা হেসে বলল, না আঙ্কেল, কিছুই হয়নি।
সব ঠিকই আছে। আপনি শার্টটা দিন, ও পাল্টে নেবে। দিগন্তের ওয়ার রুমে সবাই যার যার মতো বসে আছে। দৃষ্টি সকলের দিগন্তের দিকেই নিবদ্ধ। দিগন্ত সাদা ব্যান্ডেজ করা হাতে হাত বুলিয়ে বারবার এদিক সেদিক তাকাচ্ছে আর কি যেন ভাবছে। দিগন্তকে ভাবনার সাগরে ডুবে থাকতে দেখে মুয়াজ বলল, কি এত ভাবছিস? দিগন্ত কোনো উত্তর করল না। মুয়াজের দিকে একবার শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো। চেনওয়ে এতক্ষণ চুপচাপ গভীর মনোনিবেশেই দিগন্তকে পর্যবেক্ষণ করছিল। তার মনে সেই প্রেমিক পুরুষটি আবারও জাগ্রত হয়ে উঠল। চেনওয়ে গলাটা ঝেড়ে নিয়ে অত্যন্ত গম্ভীর স্বরে বলল, আচ্ছা স্যার, আপনার কাছে অদ্ভুত লাগছে না? দিগন্ত তড়াক করে ওর দিকে তাকালো। চোখ ছোট ছোট করে বলল, কি অদ্ভুত লাগার কথা বলছিস? চেনওয়ে এবার একটু নড়েচড়ে বসলো। সে বলল, এই যে মেয়েটা আপনাকে এত ইনফরমেশন দিল, আমরা তো খুঁজেও পেতাম না, মানে পাওয়ার চেষ্টাও করতাম না আর কি। এই বলে একটা ভাবলা হাসি দিল। তারপর আবার বলল, আপনাকে এত ইনফরমেশন দিচ্ছে, তার মানে আপনার উপর নজর রাখছে, আপনার ভালোই চাইছে। কিন্তু কেন চাইছে? আপনার কাছে কিছু অদ্ভুত লাগছে না স্যার? দিগন্তের মনের কথাগুলোই যেন চেনওয়ে মুখে বলে দিল। এতক্ষণ ধরে চুপচাপ বসে সেও এগুলোই ভাবছিল। তার উপর কেউ কড়া নজর রাখছে। সে কোথায় কার সাথে মিশবে, কি করবে, সবই যেন মেয়েটার জানা। মেয়েটা যেন ওর প্রতিটি চলাফেরা লক্ষ্য করছে। কিন্তু কে ভাবে ওর উপর নজর রাখছে? আজকের ঘটনা বলে দেওয়াটাও কি কোনো ট্র্যাপ? না হলে মেয়েটা এত কিভাবে জানলো? কল রেকর্ডগুলো কেনই বা দিল? কুরবান খার সাথে কি মেয়েটার কোনো শত্রুতা আছে? চিন্তায় ভেতরটা দগ্ধ হয়ে গেল ওর। আবার ভাবতে লাগলো, তাহলে কি কুরবান খার শত্রুপক্ষের দলের কেউ আছে এর পেছনে? দিগন্তকে দিয়ে কুরবান খাকে বদনাম করতে চায়, নাকি কুরবান খার পতন হতে দেখতে চায়? কতজন আছে এর পেছনে? একই রকম ভাবে ভাবছে মুয়াজ, কিন্তু কোনো কিছুরই কোনো কুল কিনারা পায় না। এদিকে দিগন্ত আবারও অন্যমনস্ক হয়ে পড়ায় রোহান গলা খাকড়ে দিয়ে বলল, আমি কিন্তু বুঝতে পারছি, নিশ্চয়ই এটা বিপক্ষ দলের বড় কোনো চাল। আমাদের ওদের উপর আরো নজর রাখতে হবে। ইভান আত্মবিশ্বাসী স্বরে বলে উঠল, আমাদের হাতে যেগুলো আছে তাতে করে ওরা যাই করুক লাভ হবে না। আমরা সেগুলো একবার ফাঁস করে দিলেই সব শেষ। কথাটা শুনে দিগন্ত এবার ওর দিকে ফিরে তাকালো। পরপর চেনওয়ে বিরক্তির উচ্চারণ করে বলল, দূর, তোমাদের যত বাজে কথা। আমি বললাম, দেখো, এই মেয়েটা স্যারকে ভালোবাসে, স্যারের উপর ক্রাশ খেয়ে বসে আছে, তাই তো স্যারের জন্য এত দরদ। বিপক্ষ দল হলে কি এত ইনফরমেশন দিত নাকি? আজকে যা ঘটেছে তাতে করে ওদেরই লস। দিগন্তের হাত তো অলরেডি ব্যথাই করছিল। তার সাথে এদের বাকবিতণ্ডা দেখে মাথাটাও যেন ধরে গেল। মুয়াজ কড়া চোখে তাদের দিকে তাকাতেই তারা তিনজনেই চুপসে গেল। দিগন্তের ফোনটা বেজে উঠল। আবারও সেই অচেনা গন্তব্য থেকে আরেকটা কল। নিশির ডাক। ফোন থেকে চোখ সরিয়ে একবার সবার দিকে তাকালো দিগন্ত। ফোনটাকে আজকে কোনো রকম সংকোচ ছাড়াই রিসিভ করে ফেললো। লাউড স্পিকার অন করে উরুর উপর রাখলো। ওপাশ থেকে ভেসে এলো রিনরিনে মেয়েলি কণ্ঠস্বর, জ্বর উঠেছে? দিগন্তের কেন যেন কণ্ঠটা শুনে মায়া হলো, নাকি গলেই গেল। মনটা তার নরম হয়ে গেল যেন এই শীতল কণ্ঠস্বরে। সে বলল, সেটা জেনে তোমার কি কাজ? মেয়েটা একটু চিন্তিত স্বরে বলল, ঘুমাতেই পারছি না, জানেন, খুব টেনশন হচ্ছে। কাটাছেঁড়া হলে খুব জ্বর হয়, আমি জানি, অনেক ব্যথাও হয়। আপনার তো বেশ অনেকটা কেটে গেল, ব্যথা করছে নিশ্চয়ই। ভালো করে ড্রেসিং করেছিলেন? ডক্টর দেখিয়েছিলেন? মেডিসিন নিয়েছেন? মেয়েটির এত এত প্রশ্নে সামান্য বিচলিত হয়ে গেল দিগন্ত। ভাবলো, মেয়েটা এত কেন প্রশ্ন করছে? কণ্ঠে নিখুঁত মায়া আর চিন্তায় যেন ফুটে উঠছে। মেয়েটা কি অভিনয় করছে নাকি সত্যিই চিন্তিত? কিন্তু কেন? দিগন্ত কাঠখোট্টা উত্তর দেয়, এত কিছু তো তোমার জানতে হবে না। সঠিক পরিচয় না দিলে আমাকে আর কল করবে না। তোমাকে কিন্তু খুঁজে বের করতে চাইলে এখনই পারি, কিন্তু ছেড়ে দিতে চাইছি। সরে যাও, আমার সাথে লাগতে এসো না। আমাকে তুমি চেনো না, ধরে ফেললেই খেল খতম। এবারে খিলখিলিয়ে হেসে উঠল কিশোরী। সেই হাসির শব্দ কেন যেন খুব মনোমুগ্ধকর মনে হলো দিগন্তের কাছে। হাসি থামিয়ে ওপাশ থেকে মেয়েটা বলল, আপনাকে আমি চিনি না? আপনাকে আমি বেশ ভালো করেই চিনি। যদি আপনি আমাকে ধরতে পারতেন, এতক্ষণে তো ঠিকই ধরে ফেলতেন। আপনি আমাকে ধরতে পারবেন না। দিগন্ত বলল, ওভার কনফিডেন্ট হওয়া কিন্তু ভালো না। পরে বুঝবে কত ধানে কত চাল। কিশোরী আবারও মায়াবী কণ্ঠে বলল, ধরতে পারলে ধরেন। আপনি আমাকে ধরতে পারলে খুশি হব আমি। জানি ধরতে পারবেন না। দেখুন, একটা মেয়ে যে এত গভীর পর্যন্ত গিয়েছে, কোনো পদক্ষেপ ভুল হলে সে ধরা খাবে সেটা সে জানে না। যেদিন আপনি আমাকে ধরতে পারবেন, বুঝে নেবেন আমি ইচ্ছে করে ধরা দিলাম। দিগন্তের চোয়াল শক্ত হয়ে আসতে চাইল, কিন্তু মন যেন গলে গিয়েছে। মেয়েটির কথাগুলো যেন ভালো লাগছে তার কাছে। ওপাশ থেকে আবারও ভেসে আসে, মেডিসিন নিয়ে নেবেন, ঘাটতারামি কম করবেন, বুঝলেন?
ফিকশনাল ম্যান। পর্ব 12। নৈতিকতার এই দেশে অনৈতিক কাজগুলোই যেন বেশি আড়ম্বরে ঘটে। শহরের এক প্রান্তে বিশাল এক পরিত্যক্ত বাড়ি, বাইরে থেকে দেখলে মনে হয় কোনো এক ভুতুরে রাজ্য। কিন্তু এই জরাজীর্ণ দেয়ালের ভেতরেই চলে চমচমাট জুয়ার আসর, মদ্যপান আর নর্তকীবাজি। কি নেই এখানে! নেশার যাবতীয় সরঞ্জাম এখানে হাতের নাগালে। বাইরে থেকে কেউ টেরও পাবে না যে ভেতরে এমন রমরমা ব্যবসা চলছে। ভেতরের এক অন্ধকার ঘরে গোল টেবিলের সামনে বসে গোগ্রাসে মদ গিলছে শাওন। তার সামনে বসে আছে 2-3 জন সাঙ্গপাঙ্গ। বড় নেতাদের যেমন পাতি নেতা থাকে, তেমনি পাতি নেতাদেরও কিছু চ্যাংড়া চামচা থাকে। এরা হলো শাওনের সেই চ্যাংড়া বাহিনী। ফ্রিতে একটু নেশা পানি আর শাওনের দাপটে এলাকার বুক ফুলিয়ে চলতে পারে বলেই এরা শাওনের জন্য জীবন দিতেও রাজি। শাওনের মাথার উপর স্বয়ং কুরবান খার হাত। তার সান্নিধ্যে থাকাটাই এদের কাছে অনেক বড় ব্যাপার। শাওনের একের পর এক গ্লাস খালি করা দেখে তার চেলারা বুঝে ফেলল আজ ওস্তাদের মন মেজাজ সুবিধার নয়। তাদের মধ্য থেকে একজন সাহস করে বলে উঠল, কি হয়েছে ভাই, মন মেজাজ ভালো না? শাওন হাতের গ্লাসটা সশব্দে টেবিলে রাখে, তারপর রক্তবর্ণ চোখে সামনে তাকিয়ে বলল, ওই দিগন্তের বাচ্চায় একটা বড় অশান্তি হইয়া দাঁড়াইছে। পাশ থেকে আরেকটা ছেলে ফোরন কাটল, কেন ভাই, ওই দিগন্ত আবার কি করলো? শাওন এবার খেপে গিয়ে বলল, কি করে নাই ওইটাই জিগা। জবের থেকে আইসে আমার সব কাজে বাকড়া দিতাছে, ওরে দেখলেই শরীরের রক্ত গরম হয়ে যায়। সামনের ছেলেটি আশ্বস্ত করার সুরে বলল, আরে ভাই, এত চিন্তার কি আছে, চেয়ার তো আব্বারই থাকবো, দিগান্ত সীমান্ত আইসা কিছুই করতে পারবো না। চামচাদের কথায় যেন একটু অহমিকা ফিরে পেল শাওন। তাচ্ছিল্যের স্বরে বলল, এইটা তো জানি চেয়ার তো আব্বারই থাকবো, কিন্তু বাড়াবাড়ি আমার একদমই পছন্দ না। এখানে কেউ দাঁড়ানোর সাহসই করে নাই এতদিন, আর অহন সে গুইরা গুইরা কেমন ভাষণ দিতাছে। যেই জায়গায় আব্বাই দাঁড়ায় সেই জায়গায় অহন অরে দেহা লাগতাছে। এগুলো কি সহ্য হয় ক? সামনের ছেলেটি মাথা নেড়ে সায় দিল, ঠিক কইছেন ভাই, মোটেও ভালো লাগে না। শাওন গ্লাসে আবার মদ ঢালতে ঢালতে বলতে লাগলো, আব্বাই জানি কেমন করতাছে, ওরে কি ডরায় নাকি? আমি কইলাম একটা ঢোলাই দেই, আব্বাই আমারে না করে দিল। তার উপর গতকালকে লাগলো আরেক ঝামেলা, আব্বা হন আমার এগুলার থেকে দূরে থাকতে কইছে। এমনি করে যদি আমি পিছু হটি তাইলে আমার মান সম্মান কই থাকবো? কতদিন এগুলো সহ্য করা যায়? চামচাটি এবার বেশ গম্ভীর মুখে চিন্তিত স্বরে বলল, এমনি হইলে তো এলাকায় আপনার আসলেই রাজত্ব নষ্ট হয়ে যাবে ভাই। শাওন বড় এক চুমুক মেরে আবেগতাড়িত স্বরে বলল, হেইডাই তো বুঝতাছি, কিছু তো একটা করতে হইব। আমার পরের টার্গেট হইছে ওই মেহরাজের বাগে আনা, আর মেহরাজরে হাত করতে হইলে তার মাইয়ারে লাগবো। আব্বা সরাসরি আমার না কইলেও আমি বুঝতে পারছি মেহরাজরে টাইট দিতে হইলে ওর মাইয়ারে তুইলা ধরা দরকার। সামনের মোটাসোটা ছেলেটি বলল, ওই মাইয়ারে আপনি চিনেন ভাই? শাওনের মুখ এবার এক ক্রূর ও বাঁকা হাসি ফুটে উঠল। সে বলল, চিনুম না কেন, কয়দিন আগেই কলেজে গেলাম যে আব্বার সাথে, সেদিনই দেখছিলাম। মাইয়াডা খাসা আছে, টসটসা গায়ের রং, একেবারে নতুন গন্ধ শরীর জুড়িটা। কি জিনিস রে, একবার অন্তত স্বাদ নেবার মন চায়। ইস রে! শাওনের এই লোলুপ কথা শুনে ওর সাঙ্গপাঙ্গরা পৈশাচিক উল্লাসে ফেটে পড়ল। রুমের ঘুমট বাতাসে মদের গন্ধ আর ওদের কুৎসিত হাসি মিলেমিশে একাকার হয়ে গেল। শাওনের চোখে তখন লালসা আর প্রতিহিংসার এক বিষাক্ত মিশ্রণ। সে গ্লাসের বাকি মদটুকু এক চুমুকে শেষ করে শব্দ করে টেবিলের উপর রাখল। সামনের দিকে ঝুঁকে দাঁত বের করে শাওন আবার বলল, এরপরে কত শরীর শুকলাম, কারো গায়ের গন্ধে আর নেশা লাগে না রে। এই গন্ধটাই খাইতে মন চায়। ওই দিয়ে মাত্র কয়েক মুহূর্ত দাঁড়াইছিলাম সামনে, গন্ধটা যেন নেশা লাগাই দিতাছিল। একবার তো মধু খাওয়াই লাগবো, এই গন্ধ না খাইলে আমার পেট পুরব না। সাঙ্গপাঙ্গদের মধ্যে সবচেয়ে ঘাগু যে ছেলেটা, সে ফিসফিস করে জিজ্ঞেস করল, কি করবেন তাইলে ভাই, ডাইরেক্ট তুলে আনবেন? শাওন মাথা নেড়ে বাধা দিল, না না, এখনই তুলে আনা যাইব না, আব্বাই বেশি রাগ করব। পাশ থেকে আরেকজন বলল, তাইলে কি করবেন ভাই, মাইয়াটারে কি 2-1 ধমক দিমো, মানে সরাসরি হুমকি থামকি? কথাটা শুনে শাওনের মাথা যেন নতুন কোনো বুদ্ধি খেলে গেল। তার চোখগুলো চকচক করে উঠল। শাওনের পৈশাচিক হাসিতে যেন সারা ঘরে এক অশুভ বার্তা ছড়িয়ে পড়ল। কুটিল বুদ্ধির খেলায় মেতে উঠল পুরো আস্তানা। পরবর্তী পরিকল্পনা যেন সাজানো হয়ে গেছে, এখন শুধু তা প্রয়োগ করার অপেক্ষা। রাত এখন মধ্যপ্রহর ছুঁই ছুঁই। দিগন্ত তার মিডনাইট ব্ল্যাক গাড়িটা নিয়ে এইমাত্র বাড়ি ফিরল। গেট পর্যন্ত মুয়াজিওকে পৌঁছে দিয়ে গেছে। মেন গেট ডিঙিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই দিগন্তে চোখ পড়ল সোফার উপর আধ বোঝা চোখে বসে আছেন ওর মা দিশারা বেগম।
এই গভীর রাতে মাকে এভাবে বসে থাকতে দেখে দিগন্ত কিছুটা অবাক হলো। কিছুক্ষণ নীরবে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল সে। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে প্রশান্তির হাসি। বুঝতে বাকি নেই যে ছেলের অপেক্ষায় বসে থাকতে থাকতেই ভদ্রমহিলার চোখ লেগে এসেছিল। দিগন্ত নিঃশব্দে পা ফেলে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। ছেলের উপস্থিতি টের পেয়েই দিশারা বেগম চোখ মেলে তাকালেন। পরক্ষণেই হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। কান্না জড়িত অভিমানে বললেন, এই তোর বাড়ি ফেরার সময় হলো? আজও এত দেরি করলি? এত কি করিস দিগন্ত? কথা বলতে বলতেই দিগন্তের হাতের ব্যান্ডেজটার দিকে নজর যেতেই আঁতকে উঠলেন তিনি। ব্যস্ত হয়ে ছেলেকে পাশে বসার ইশারা করে বললেন, বস বস। মায়ের এমন ছটফটানি দেখে দিগন্তের মনটা ভরে গেল। মায়ের অস্থিরতাই বলে দিচ্ছে ছেলের জন্য তার মনে কতটুকু ভালোবাসা। নিজের সন্তানের সামান্য আঘাত দেখে কেঁদে কেটে চেহারার কি হাল করেছেন তিনি। মায়ের সামনে দিগন্তকে ওভাবে হাসতে দেখে কেন যেন দিশারা বেগমের ভালো লাগলো না। তিনি কপট রাগ দেখিয়ে বললেন, এই বাজে ছেলে, এভাবে হাসছিস কেন? কা তো জ্বরে পড়ে যাচ্ছে, মেডিসিন নিসনি? দিগন্ত এবার একটু শব্দ করিয়ে হাসলো, বলল, কি হয়েছে আম্মা? একটুই তো ব্যথা পাইছি, এতেই কাঁদতেছো? দিশারা বেগম এবার দিগন্তের অন্য বাহুতে হালকা চাপড় মেরে বললেন, একটু ব্যথা? তাহলে চল আর একটু বাড়াই দিই। চল কিচেনে আমার সাথে চল। দিগন্ত দুষ্টুমি করে দুদিকে মাথা ঝাঁকিয়ে বলল, না না, শত্রু তো অল্প কাটছে, তুমি আমাকে মেরেই দিবা, যাবো না। কথাটা শুনে দিশারা বেগমের রাগ যেন ঘি ঢালা আগুনের মতো দাউ দাউ করে উঠল। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, আমি তোকে মেরে ফেলবো? মেরে ফেলার জন্য বুঝি তোকে এই পৃথিবীতে এনেছিলাম? জানিস কত কষ্ট দিয়েছিস তুই আমাকে? সেই যে পেটে এলি তখন থেকেই শরীরে ব্যথা, খাওয়ায় অরুচি, সারা শরীরে রোগ ধরে গিয়েছিল। সেগুলো কি আজও গেছে? দিগন্ত এবার কণ্ঠে অভিমান ফুটিয়ে বলল, কোটা দিচ্ছ আম্মা? আমি কি বলছিলাম আমাকে এই পৃথিবীতে আনো? এই যে এত এত দোষ দিলা, অথচ দিন রাত আম্মা আম্মা করে যে গলা শুকাই ফেলি, সেই কথা তো বললা না। ছেলের কথায় দিশারা বেগম হঠাৎ এক শীতল পরশ অনুভব করলেন। তার বুকের ভেতরটা শান্ত হয়ে এলো। তিনি ব্যান্ডেজ করা হাতটাতে আলতো করে হাত বুলিয়ে বললেন, ভিড়ের ভেতর নেমে গেলে কেন বলতো? মঞ্চে থাকলে তো পারতিস। ভিড়ে না নামলে কি আর ওরা সুযোগ পেত? দিগন্ত দেখল মায়ের মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। ভদ্রমহিলা বোধহয় এখনই আবার কেঁদে দেবেন। কথা ঘোরানোর জন্য দিগন্ত চট করে বলল, ক্ষুধা লাগছে আম্মা, সারাদিন তেমন কিছু খাওয়া হয় নাই। একটা ডিম ভাজি দিয়ে ভাত খাওয়াই দিবা? তাড়াতাড়ি খেয়ে মেডিসিন নেওয়া লাগবে তো। বলতে বলতেই দিশারা বেগম আবার প্যাচ প্যাচ করে কেঁদে দিলেন। দিগন্ত এবার কপাল কুঁচকে মনের মধ্যেই বলল, যা, সব চেষ্টাই বৃথা গেল। ভদ্রমহিলা আবার কেঁদে দিলেন। মুখে কৃত্রিম অসহায়ত্ব টেনে বলল, আরে আম্মা, ডিম ভাজতে কষ্ট হইলে বলো, আমি না হয় পাউরুটি খেয়ে ঘুমাই যাই। তবুও তুমি কেঁদো না প্লিজ, তুমি কাঁদলে আমার ভাল লাগে না। এমন কথায় আবেগ হারিয়ে চটে গেলেন দিশারা বেগম। চোখের জল মুছে বললেন, ওরে বজ্জাত ছেলে, আমি কি বলেছি ডিম ভাজি করতে আমার কষ্ট হবে? আমি কি সেজন্য কাঁদছি? একদম বাপের মতোই হয়েছিস, সব কথার উল্টাপাল্টা মানে বুঝিস। দিগন্ত এবার হো হো করে হেসে উঠল, ঠিক আছে ঠিক আছে, বাপের মতোই হয়েছি। এখন কি কিছু খেতে দেবা আম্মা, নাকি না খেয়ে ঘুমাই যাবো? দিশারা বেগম বুঝলেন তার এই আহাজারি শোনার পাত্র এই ছেলে নয়। হাত কেটে এসেছে তো কি হয়েছে, বদবুদ্ধি তো আর কমেনি। তিনি হাত ছেড়ে দিয়ে রান্নাঘরের দিকে হাঁটা দিলেন। ফ্রিজে আরও 10 পদের খাবার থাকলেও ছেলে ওই ডিম ভাজি দিয়েই ভাত খাবে। যা বলবে তাই, নিজের মর্জির মালিক। সকালের মিষ্টি রোদ এসে পড়েছে দিগন্তের চওড়া কপালে। আপাতত কয়েকটা চুলের গোছা কপালে লেপ্টে আছে। একটা হুড খোলা জিপে আয়েশ করে বসে আছে সে। পেছনে 4-5 জন সাঙ্গপাঙ্গ, আর পাশের সিটে বসে আছে মুয়াজ। মুয়াজ আসলে দিগন্তের অধীনে ঠিক কোন পদে চাকরি করে তা বোঝা দেয়। এক এক সময় সে এক এক ভূমিকায় অবতীর্ণ হয়। তবে তার লক্ষ্য একটাই, সর্বক্ষণ ছায়ার মতো দিগন্তের সাথে লেপ্টে থাকা। আজকের সূচিটা একটু ভিন্ন। কোনো জনসভা নেই, নেই কোনো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে জ্বালাময়ী ভাষণ দেওয়ার তাড়া। জিপগাড়িটা ধুলো উড়িয়ে এগিয়ে চলেছে শহরের উপকণ্ঠে তাদের ব্যক্তিগত ক্লাবের দিকে। এই ক্লাবটা কেবল বিনোদনের জায়গা নয়, বরং তাদের সঙ্ঘীয় আস্থানা, যেখানে গুরুত্বপূর্ণ সব নীল নকশা তৈরি হয়। বাতাসের ঝাপটা সরাসরি লাগছে দিগন্তের মুখে। সে চোখে রোদ চশমাটা এঁটে দিয়ে সিটে হেলান দিয়ে বসল। মুয়াজ গম্ভীর স্বরে বলে ওঠে, ক্লাবে সবাই পৌঁছে গেছে, আজ আজাদও আসতে পারে। দিগন্ত উত্তর দিল না, শুধু হাতটা সামান্য নাড়ল। ব্যান্ডেজের ব্যথাটা রোদের তাপে একটু শিরশির করছে। সে ভাবছে কুরবান খার পরবর্তী চাল নিয়ে। ক্লাবে যাওয়া মানেই হলো নিজেদের শক্তি প্রদর্শন আর পরবর্তী লড়াইয়ের প্রস্তুতি। তাদের এই সঙ্ঘীয় ক্লাবটি মূলত তাদের অনুসারীদের প্রধান মিলনস্থল। সেখানে যেমন শরীরচর্চার ব্যবস্থা আছে,
তেমনি আছে রুদ্ধদ্বার বৈঠকের গোপন কক্ষ। গোপনের চেয়েও গোপন কক্ষ আছে এখানে। সামনে থেকে কেবল একটা ক্লাব আর একটা শরীরচর্চার স্থান মনে হলেও পাতাল ঘরের চেহারা ভিন্ন। সাধারণ পোশাকে একেবারে হাবলা দেখতে ছেলেগুলো সব দেশ বিদেশ থেকে নিয়ে আসা এক একটা কালো অধ্যায় ধারণকারী যোদ্ধা। দিগন্ত কঠোর প্রশিক্ষণ দিয়ে রেখেছে এদের। এক একটা যেন মানুষ নয়, যন্ত্র। দিগন্তের একটা কমান্ডে তত্র চালিয়ে দিবে অস্ত্র। এদের হৃদয়ে নেই সামান্য মায়ার ছিটাফোঁটা। না নিজের মৃত্যু ভয় পায়, আর না কারো প্রাণ নিতে ভয় পায়। মৃত্যুর সাথে যেন এদের জন্ম জন্মান্তরের বন্ধুত্ব। এখানে আছে সব তুখোর শুটার আর মার্শাল আর্টে এক্সপার্ট। গোপন কক্ষে রয়েছে সব ধরনের অস্ত্র, নানান প্রাণঘাতী মেডিসিনও আছে। রয়েছে মিলিটারি টর্চার রুম, বহু খালি রুম পড়ে আছে কোনো অভাগার বন্দিত্বের সাক্ষী হওয়ার জন্য। অন্ধপুরী নাম এই জায়গার। সবটাই যেন অন্ধকারে ঢাকা, স্যাঁতস্যাঁতে গুমোট পরিবেশ। আর অন্ধকারাচ্ছন্ন এই রাজ্যের একনিষ্ঠ রাজা হল ইফতি দিগন্ত চৌধুরী। নিজের হাতে সাজানো তার এই অন্ধপুরী। এখানে তার কথার বাইরে একটা হাওয়াও প্রবেশ নিষিদ্ধ। অন্ধপুরীর নীরব কক্ষ। দুটো চেয়ারে মুখোমুখি বসে আছে আজাদ আর দিগন্ত। ঘরের বাতাস যেন ভারী হয়ে দৈত্যরূপ ধরেছে। স্যাঁতস্যাঁতে শ্যাওলার গন্ধ এসে নাকে লাগছে। এই বদ্ধ ঘরেই লাইটার জ্বালিয়ে সিগারেটে আগুন ধরালো দিগন্ত। সিগারেটে লম্বা শুকতান মেরে ধোঁয়া উড়িয়ে দিল বায়ুমণ্ডলে। শান্ত চতুরতা মিশ্রিত কণ্ঠে বলল, কী রে আজাদ, কী খবর তোর? সেদিন শাওনের পাশে বসে থাকা মোটা স্বাস্থ্যের অধিকারী ছেলেটাই ছিল আজাদ, যে কিনা আসলে দিগন্তের লোক ছিল। ছেলেটা ওই মদের আড্ডায় প্রায় যায়। যদি কোনো গোপন খবর পায়, রাজনীতি মানেই মূলত দুর্নীতি। আজাদ দীর্ঘশ্বাস টেনে নিয়ে বলল, মেয়েরাজ চাচার মেয়ে আছে? কথাটা চেহারার রূপ পাল্টে গেল দিগন্তের। চোয়াল শক্ত হয়ে এলো যেন। সরু চোখে তাকিয়ে বলল, কি প্ল্যান করেছে? আজাদ আবারও দীর্ঘশ্বাস ছাড়ে। দিগন্তের তড়িৎ গতিতে মুখাবয়ব পাল্টে যাওয়াটা তার সুবিধার লাগলো না। যা শুনেছে তা বলবে কি বলবে না তা নিয়ে দ্বিধায় পড়ে গেল সে। কিন্তু না বললে জীবন নিয়ে ফেরার শঙ্কাও তো কম নয়। দিগন্ত স্থির চিত্তে এখনও তাকিয়ে আছে। চোখ দুটো ক্রমশ লাল হয়ে এলো তার। আজাদ একটা শুকনো ডুব গিলে বলল, শাওনের লালসা পড়েছে। ও শুধু পলিটিক্স নয়, পার্সোনাল কারণেও মেহরাজ চাচার মেয়েকে পাকড়াও করতে পারে। চোখ দুটো বন্ধ করে নিজের তপ্ত মেজাজকে বাগে আনার বৃথা চেষ্টা চালালো দিগন্ত। মিনিট খানেক না যেতেই আজাদ আবারও বলে, কিন্তু এখনই তেমন কিছু করবে না মনে হয়। কুরবান নাকি নিষেধ করেছে। হয়তো আর কিছুদিন পর, নয়তো ইলেকশনের পর যা করার করবে। দিগন্তের রাগে কপালের রগ ছিঁড়ে যাওয়ার উপক্রম। মেয়েটাকে এই মুহূর্তে আস্ত ঝামেলা ছাড়া আর কিছুই মনে হলো না তার। মেহরাজ সাহেবের মেয়েকে এত বলদ হতে হলো? তার বাপও তাকে সুন্দর করে ফাঁসিয়ে দিল। ভেবেই মাথার চুল টেনে ছিঁড়তে মন চাইছে। মনে মনে সিদ্ধান্ত নিল, আজকেই এই মেয়েকে গিয়ে বেঁধে রাখবে। দরকার পড়লে তুলে এনে এই অন্ধপুরীতে আটকে রাখবে। ভালোই ভালোই ইলেকশন মিটে গেলেই হয়, তারপর আবার বাড়ি দিয়ে আসবে। এরপর যিনি আর কি হলো না হলো সেটার জন্য আর সে দায়ী থাকবে না। মনের মধ্যে হাজারো ছক এঁকে ফেলল সে। মেয়েটাকে যেভাবেই হোক অন্তত এই 2 মাসের জন্য বেঁধে রাখতে হবে। দুপুরের তপ্ত শ্বাসে প্রায় দম আটকে আসার জোগাড়। কলেজ শেষে মাত্রই গেটে এসে দাঁড়িয়েছে জিনিয়া আর তার 2 সঙ্গী। ঈশানের গোলাপি রঙের ছোট্ট ফ্যানটা এক টানে নিজের হাতে নিয়ে নিল জিনিয়া। সারাদিন নিজেই হাওয়া খাস, বান্ধবী যে গরমে ঘেমে নিয়ে একাকার হচ্ছি দেখতে পাস না? এহেন কাণ্ডে সামান্য বিচলিত হয়ে পড়ল ঈশান। দমকা হওয়ার মতো এসে চো মেরে ফ্যানটা নিয়ে নিয়েছে জিনিয়া। ঈশান বিরক্তিমাখা কণ্ঠে বলল, আমার ফ্যান নিলে কেন? আমার স্কিনটা এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে, তার উপর এত রোদ, গরমে এখনই আমার সানস্ক্রিন গলে পড়বে। পাশ থেকে টিয়ারা মুখ হাঁ করে অবাক হয়ে বলল, সর্বনাশ ইস্যু, তুই সানস্ক্রিনও মাখিস? ওর এমন চেহারা দেখে ঈশান যেন আরও কয়েক মাত্রায় বিরক্ত হলো। তেচরা চোখে তাকিয়ে বলল, তা এত অবাক হওয়ার কি আছে? সানস্ক্রিন মাখা কি বেআইনি কাজ? টিয়ারা হাত দিয়ে মশা তাড়ানোর মতো ভঙ্গি করে মৃদু হেসে বলল, না তা কেন হবে, আসলে ছেলেরাও সানস্ক্রিন মাখে, সেটা জীবনে প্রথম শুনলাম তো, তাই আর কি একটু শখ লেগেছে। কেন, সানস্ক্রিন কি শুধু মেয়েদের জন্য তৈরি? ছেলেরা মাখলে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? আমি কি সেটা বললাম নাকি? দুজনের মতিগতি ভালো ঠেকছে না, যে কোনো সময় লেগে যাবে ঝগড়া। কিন্তু জিনিয়াও তাদের থামাতে চাইল না। ঝগড়াঝাটি দেখতে তার বেশ ভালোই লাগে, একদম ফ্রিতে লাইভ এন্টারটেইনমেন্ট। পিঙ্ক ফ্যানটা মুখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খাচ্ছিল আর ওদের দুজনের মধ্যকার বাকবেতনটা দেখছিল।
এর মধ্যে জিনিয়া টের পেল পেছন থেকে প্রচণ্ড গতিতে একটা বাইক ছুটে আসছে। বাইকটির চলার ভঙ্গি দেখে মনে হচ্ছে তাদের পেছনে কোনো টর্নেডো ধেয়ে আসছে। জিনিয়ার মনে পড়ল গত রাতের কিছু কথা। আজ তার উপর হামলা হবে, এটা সে আগেই জানত। এমনকি খুব বড় কোনো ক্ষতি যে হবে না সেটাও তার আন্দাজে ছিল। তবুও অজানা আশঙ্কায় মনের ভেতর যেন দামামা বাজতে লাগলো। বিপদের পূর্বাভাস পেয়েও সে সামান্য নড়ে চড়ে দাঁড়ালো না। দাঁত মুখ খিচিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। মনের ভেতর ভয়েরা জেঁকে বসলেও তার এক বিন্দুও প্রকাশ পেতে দিল না নিজের মুখশ্রীতে। বাইকটা জিনিয়ার পাশ ঘেঁষে যাওয়ার সময় ওর হাতে বসিয়ে দিল ধারালো অস্ত্রের এক হালকা পোঁচ। সাই সাই করে ছুটে চলে গেল বাইকটা। জিনিয়া যন্ত্রণায় কোকি উঠতেই পেছনে ফিরে তাকালো ঈশান আর টিয়ারা। ন্যানো সেকেন্ডের মধ্যেই আতঙ্কে আর শরীর ছেড়ে দেওয়ায় এলিয়ে পড়ল জিনিয়া। মাটিতে লুটিয়ে পড়ার পূর্বেই ওকে জাপটে ধরল টিয়ারা। নিজেকে যেন আজ শক্ত অবয়বে মুড়ে নিয়েছে জিনিয়া। সে ভয় পাবে না, কারো দুর্বলতা হবে না, কারো পিছুটান হতেও নারাজ সে। এই সামান্য হামলায় সে টলবে না, তাকে ভয় দেখানো সম্ভব নয়। অর্ধে চেতনতায় ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে তুলল জিনিয়া। খুব ধীর অথচ স্থির কণ্ঠে বলল, ইটস ওকে, আই এম ফাইন। পর্ব 13। সংঘ থেকে বের হওয়ার পর থেকেই চোয়াল শক্ত করে বসে আছে দিগন্ত। মুয়াজ গাড়ি ড্রাইভ করছিল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে কেউ কিছু বলতে মুয়াজের চোখে মুখে অস্থিরতা ফুটে উঠল। সে শুধু বলল, ওকে, এবং ফোনটা কেটে দিল। দিগন্ত এখনও নির্বিকার। সে আগের মতোই বুকে হাত ভাঁজ করে শক্ত চোয়ালে সামনের দিকে তাকিয়ে আছে। দৃষ্টি বলছে সে কোনো গভীর ভাবনায় মগ্ন। মুয়াজ নিজের উপস্থিতি জানান দিতে সামান্য গলা কাঁকড়ে দিল। দিগন্ত এবার ফিরে তাকালো। মুয়াজ বুঝতে পারল সে দিগন্তের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। অত্যন্ত নিচু গলায় সে বলল, জিনিয়ার উপর আক্রমণ হয়েছে, হাত কেটে নাকি ব্যান্ডেজ লাগিয়ে বসে আছে। মুয়াজের কথা শেষ হতেই দিগন্তের চোখে মুখে এক পৈশাচিক আনন্দের ছায়া খেলে গেল। যাকে নিয়ে এতক্ষণ ভেবে সে অস্থির হচ্ছিল, যার নিরাপত্তার কথা ভেবে তার চোয়াল শক্ত হয়েছিল, এখন সেই মেয়ের উপর আক্রমণ হয়েছে শুনেই তার ভেতরে এক অদ্ভুত পৈশাচিক তৃপ্তি ছেয়ে গেল। দিগন্তের এই রহস্যময় হাসি দেখে মুয়াজ কিছুই ঠাউর করতে পারল না। সে একবার আর চোখে তাকিয়ে আবার ড্রাইভ করায় মন দিল। দিগন্তের ঠোঁটের কোণে মিটিমিটি হাসিটা বজায় রেখে বলল, তাই নাকি, চল দেখে আসি। মুয়াজ সন্দিহান চোখে তাকালো। দিগন্তের থেকে হয়তো এমন ঘটা করে দেখতে যাওয়ার কথাটা সে আশা করেনি। তেরা চোখে তাকিয়ে বলল, খিরে, হঠাৎ এত ইন্টারেস্ট, কাহিনী কি? দিগন্ত এবার পিঠে সিট এলিয়ে আরও আরাম করে বসল। নিজের শক্ত চোয়াল শিথিল করে দিয়েই বলল, আরে কাহিনী বিশেষ কিছু না, খালি ওর বাপের যে ওর প্রতি অগাধ কনফিডেন্স ছিল সেটা এখন কতটুকু আছে ওটাই চেক করব। আর ওই ছটফট করা জিয়াল কই মাছের অবস্থা এখন নিশ্চয়ই বলের মতো। একদিন অন্তর ছটফটানি কম করলে কেমন লাগে সেটা দেখা হয়ে যাবে। চল যাই, দারুণ ব্যাপার স্যাপার। মুয়াজ হতাশ নিঃশ্বাস ছাড়ে। ওটুকু মেয়ের এমন আক্রমণের কথা শুনে দিগন্তের খুশি হওয়ার বিষয়টা যেন তার কাছে ভালো লাগলো না। সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে কি ওদের বাড়ির দিকে যাব? দিগন্ত কুটিল হেসে বলল, না, আগে আরেক জায়গায় যাব। মুয়াজ তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, কোথায়? দিগন্তের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সে শান্ত গলায় বলল, খানবাড়ি। কুরবান খাঁর বাড়ির দিকে ধুলো উড়িয়ে ছুটে আসছে দিগন্তের জিপটি। জিপে বসে আছে শুধু মুয়াজ আর দিগন্ত। সাহি সাহি করে জিপ চলে এলো গেটের কাছে। দিগন্ত প্রশস্ত হেসে হাতে ইশারা করে উচ্চস্বরে বলল, আরে টুনটুনিরা, গেট খোলো, আমি আমার মামুর লগে দেখা করতে আইছি। ওর উচ্চস্বরে বলা কথাগুলো কানে যেতেই গার্ডদের চোয়াল শক্ত হয়ে উঠল। দিগন্তকে আগে যেভাবেই দেখুক, এখন যেন একচ্ছত্র শত্রু ছাড়া আর কিছুই মনে করছে না তাকে। দিগন্ত চশমাটা একটু নামিয়ে চশমার ফাঁকে চোখ নাড়িয়ে হাতে ইশারা করে আবার গেট খুলতে বললেই এবার দরজার রক্ষীরা খুলে দিল গেট। ফুল স্পিডে এক টানে জিপটি ভেতরে প্রবেশ করালো মুয়াজ। গাড়িটা গিয়ে ভিড়ল ঠিক কুরবান খাঁর রাজপ্রাসাদের মতো বাড়িটার মূল দরজার সামনে। চারিদিক থেকে সবাই অবাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে। দিগন্ত এক লাফে জিপ থেকে নেমে পড়ল। বড় দরজার সামনেই দেখা হলো নাজির মিয়ার সাথে। চোখে মুখে সবসময় এক অদ্ভুত রহস্য আর চতুরতা লেগে থাকে লোকটার। দিগন্ত তাকে দেখেও না দেখার ভান করে একদম এগিয়ে গিয়েছিল। পরক্ষণে আবার কি মনে করে যেন এক কদম পিছিয়ে এলো। সামনে মাথা ঝুঁকিয়ে বলল, আসসালামু আলাইকুম নাজির চাচা। বাকশক্তিহীন লোকটা শুধু ভাবলেশহীন চোখে তাকিয়ে রইল। যার কণ্ঠ নেই সে আর জবাব দেবে কিভাবে? দিগন্ত বাঁকা হেসে বলল, মনের মধ্যেই জবাবটা দিয়ে দিন কিন্তু চাচা, সালামের জবাব দেওয়া ওয়াজিব।
কথাটা বলেই সে গটগট করে ঘরের ভেতরের দিকে এগিয়ে গেল। পিছনে থাকা মুয়াজ কেবল এক নজর নাজির মিয়াকে দেখে নিয়ে দিগন্তকে ছায়ার মতো ভেতরে ঢুকে পড়ল। কুরবান খান নিজের নির্দিষ্ট আসনেই বসেছিলেন। সামনের ফ্লোরে আসন পেতে বসেছিল তার চেলা চামুন্ডারা। কোরবান খাঁ এবং তার অনুসারীদের আঁখি যুগল সদর দরজায় নিবদ্ধ। প্রসারিত কপালে কোনো রকম ভাবান্তর হলো না। শান্ত একজোড়া ঈগলের চোখ নিয়ে তিনি তাকিয়ে দেখলেন দিগন্তের ঘরে প্রবেশের দৃশ্য। এদিকে সামনে বসা শাওনের রক্তে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। রাগে তার মস্তিষ্ক টকবক করে ফুটতে লাগলো। দিগন্ত কোনো রকম সংকোচ না করে ধাম করে গিয়ে বসে পড়ল কোরবান খাঁর ঠিক সামনে পাতা সোফাটায়। কোরবান খাঁ যখন চেয়ারে বসেন তখন কেউ ওপারে বসার সাহস পায় না, কিন্তু দিগন্ত এসেই কোনো রকম অনুমতির প্রয়োজন বোধ না করে ঠাস করে সোফাটায় বসে পড়ে। এ যাবৎকাল সে যতবার এখানে এসেছে ততবারই এমনটা করেছে। এহেন কাণ্ডে কোরবান খাঁ সামান্য নড়লেন না, এমনকি তার চাহনিতেও এলো না বিন্দুমাত্র পরিবর্তন। কিন্তু শাওনের ধৈর্যের বাঁধ যেন কয়েক সুতা ছিঁড়ে গেল। রাগে তার চোখ মুখ লাল হয়ে উঠেছে, চোয়াল শক্ত। দিগন্তের দিকের পাশটায় এসে দাঁড়ালো মুয়াজ। দিগন্ত চওড়া হেসে বলল, আসসালামু আলাইকুম চাচা। কোরবান খাঁ পানের পিক ফেললেন পাশে। ধীরলয়ে এক রহস্য মিশ্রিত তুচ্ছ হাসি হাসলেন তিনি। গাল গলিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম বাবা। দিগন্ত সোফায় গা এলিয়ে আরাম করে বসল। গলা ছেড়ে আফসোসের সুরে বলল, আজকাল তো ওর অফিসে আসতেই দেখি না চাচা আপনাকে। আমার উপর এমন আক্রমণ হলো, একটু চোখের দেখাও দেখতে এলেন না। বড় কষ্ট পেয়েছি আমি। কোরবান খাঁর চতুর মস্তিষ্কে কিছু একটা যেন অনুধাবন হলো। তিনি দৃষ্টিজোড়া স্থির রেখেই এক চিলতে হাসলেন। ব্যস্ততার খাতিরে যাইতে পারি নাই বাপ। আজকে অবশ্য যাওয়ার একটা চিন্তা আসিল, কিন্তু যার জন্য জামু সে নিজেই যখন ধরা দিছে, তাইলে আর আমি কষ্ট করে কোন কামে কও। আয়সা ভালোই হয়েছে বাপ, আমার আর কষ্ট করতে হইল না। আমি এবার কোনো কিছুর জন্য কষ্ট করলে সেটার উসুল ভালো মতো তুলতে জানি। তার চেয়ে কষ্ট না হয় তুমিই করলা। বুড়ো বয়সে এই চাচারে কষ্ট দিয়ে লাভ আসেনি। চাচা তো তোমার ভালোবাসি নাকি? বলেই শব্দ করে উচ্চস্বরে হাসি হাসলেন তিনি। দিগন্তের কাছে তার কথাটা সোজা নয়, বরং তেরা মনে হলো। সহজ কথাতেই যেন এক গভীর রহস্য লুকায়িত। দিগন্ত কথাটাকে যেন তুড়ি মেরে হাওয়ায় উড়িয়ে দিল। সোফায় গা এলিয়ে দুলতে দুলতে হো হো করে হেসে উঠে বলল, সমস্যা নাই চাচা, আপনারে নিয়ে যাওয়ার জন্য আমি দরকার পড়লে স্পেশাল ব্যবস্থা করব। আপনারে বিন্দু মাত্র কষ্টও আমি দিব না। শত হোক আপনি আমারে ভালোবাসেন, আর আমি সেই ভালোবাসার মান অবশ্যই রাখবো। তার কথায় স্পষ্ট এক পাল্টা হুমকি শুনতে পেলেন কুরবান খাঁ। চোখের মনে কুচকে চোয়াল শক্ত করে কাঠ নয়নে তাকালেন তিনি। ঘরের উপস্থিত বাকি সবার মুখভঙ্গিও একই রকম থমথমে হয়ে উঠল। এদিকে শাওনের ধৈর্য এখন শেষ সীমায়। ওর ইচ্ছে করছে এখনই লাফিয়ে উঠে দিগন্তের ওই হাসি মুখটা ঘুষি মেরে রক্তাক্ত করে ফেলতে, কিন্তু কোরবান খাঁর কড়া উপস্থিতির কারণে সেই সাহস সে পাচ্ছে না। তাদের এসব রক্তচক্ষু উপেক্ষা করে অন্তর্মহলের দিকে সামান্য উকি ঝুঁকি দিয়ে দিগন্ত হঠাৎ বলে উঠল, চাচি আম্মা কই? চাচি আম্মার লগে দেখা করে যাই। চাচি আম্মার বেলের শরবতটা যা বানায় না, উফ। কথা শেষ করেই সে নিজ দায়িত্বে হাঁক ছেড়ে ডেকে উঠল, চাচি আম্মা, ও চাচি আম্মা। তার এমন হুট করে সরলা বেগমকে ডাকায় সামান্য ভরকে গেলেন কুরবান খাঁ। বুকের ভেতর কিসের যেন এক অজানা ভয় আর অসহায়ত্ব মুহূর্তের জন্য তাকে চেপে ধরল। দিগন্তের আজকের এই বেপরোয়া ব্যবহার আর অপ্রাসঙ্গিক চাল তাকে রীতিমতো চমকে দিচ্ছে। দিগন্তের হাঁকডাক শুনে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ভেতর থেকে বেরিয়ে এলেন সরলা বেগম। দিগন্তকে দেখে তার মুখে এক মায়াময়ী হাসি ফুটে উঠল। দিগন্তের সাথে আগে কয়েকবার দেখা হয়েছে তার। আগে যখন দিগন্ত এ বাড়িতে দাওয়াতে এসেছিল তখন সে প্রতিপক্ষ ছিল না, ছিল কেবল স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। ভদ্র আচরণ আর মিষ্টি হাসি দেখে দিগন্তের প্রতি এক ধরনের মাতৃমায়া কাজ করে তার মনে। হেসে এগিয়ে আসতেই হাতের ব্যান্ডেজে চোখ গেল ভদ্রমহিলার। মুহূর্তে যেন মুখের হাসি মিলিয়ে গেল। তিনি সামান্য চিন্তিত কণ্ঠে বললেন, হাতের কি অবস্থা? শুনলাম ভাষণে গিয়া হামলা হয়েছে, বেশি কাটছে? দিগন্ত ঠোঁটের কোণে চওড়া হাসি নিয়ে একবার আর চোখে থাকালো কুরবান খাঁর দিকে। সেই চাহনিতে কি ছিল তা কেবল কুরবান খাই বুঝলেন। এরপর আবার সরলা বেগমের দিকে তাকিয়ে স্বাভাবিক সুরে বলল, তেমন কিছু না চাচি, রাজনীতির মাঠে বীরত্বের এমন একটু একটু দাগ লাগেই। আপনি কেমন আছেন? সরলা বেগম দুশ্চিন্তা আড়াল করে হাসিটাকে যথাসম্ভব চওড়া করে বললেন, আসি ভালোই। কি খাবো বলো, চাচি এখনই ব্যবস্থা করি। দিগন্ত চেহারায় এক টুকরো মেয়েকে অসহায়ত্ব ফুটিয়ে বলল, আপনার হাতের খাবার তো অমৃত চাচি, কিন্তু আজকে যে খাওয়া গেল না, এখন আবার আরেক জায়গায় যাওয়া লাগবো। আসছিলাম একটু চাচারে আর আপনারা দেখতে, তবে আসার পথেই শুনি এক বেয়াদ্রপের নাকি কোন এক ভদ্র পোলায় কাটাছেড়া করছে।
সরলা বেগমের মাথায় কথাগুলো যেন গোলমাল পাকিয়ে গেল। তিনি কিছুই গুছিয়ে উঠতে পারলেন না। দিগন্ত এবার কুটিল হেসে শাওনের দিকে তাকালো। তাকিয়ে দাঁত কেলিয়ে রহস্যময় স্বরে বলল, যে কামটা করছে তারে পাইলে শিওর ধইরা দুইটা চুমু দিতাম। ইস, কি যে আনন্দ লাগছে আমার। একটা আস্ত বেয়াদ্দব মাইয়া, যে তারে এই হাল করছে, তারে পাইলে নিশ্চিত একটা কাচ্চি ট্রিট দিতাম। কথাগুলো সে এমন ভঙ্গিতে বলছিল যেন প্রতিটি শব্দ তীরের মতো সরাসরি শাওনের বুকে বিচ্ছে। দিগন্তের এমন আচরণে কুরবান খাঁর চোয়াল আরও শক্ত হয়ে গেল। আর শাওনের মনের ভেতর হঠাৎ এক ঝাঁক দুশ্চিন্তা এসে ভিড় করল। ঘরে উপস্থিত প্রত্যেকেরই মনে হলো দিগন্ত যেন প্রতিটা কথায় কথায় তাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আরেক ভয়াবহ পরিণতির হুমকি দিচ্ছে। বিকেল ফুরিয়ে সন্ধ্যা এখন দোরগোড়ায়। সোফার উপর বাবু হয়ে বসে আছে জিনিয়া। কোলের উপর এক বোল ক্যারামেল পপকর্ন। বাম হাতের ব্যান্ডেজটার উপর সে বারবার চোখ বোলাচ্ছে। নিজেকেই নিজে যেন আজ চিনতে অসুবিধা হচ্ছে তার। রক্ত দেখলে যার একসময় মাথা ঘুরে যেত, সেই জিনিয়া আজ স্বেচ্ছায় বিপদ টেনে নিল। গতকাল রাতে যখন সে সবার কল লিস্ট আর মেসেঞ্জার ঘেটে নতুন কোনো তথ্যের সন্ধানে ছিল, তখনই শাওনের ফোনের সাথে সংযোগ স্থাপনে সফল হয় সে। শাওনের ফোনের ভয়েস কমান্ড অপশনটি অটো অন করে রাখায় ওদের প্রতিটি কথা জিনিয়া শুনতে পেয়েছিল। সেই জঘন্য কথাগুলো শুনে ওর গা কুলি উঠেছিল। ছেলেটাকে সে চেনে না, শুধু কণ্ঠস্বরই শুনেছে। কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতেও তার হদিস পায়নি সে। জিনিয়ার খুব রাগ হচ্ছিল। সেদিন কুরবান খাঁর পাশের ছেলেটার দিকে তাকালে নিশ্চয়ই এখন চিনতে পারত এই বিশ্রী মন্তব্য ঠিক কে করেছে। কিন্তু সেও এই ছেলেকে অবশ্যই শাস্তি দেবে। ওকে নিয়ে এমন মন্তব্যের মাসুল তো ছেলেটাকে দিতেই হবে। হামলা হবে জেনেও সে না দিগন্তকে কিছু বলেছে, না তার বাবাকে। সে ভালোভাবেই টের পেয়েছে যে সবাই তাকে দুর্বলতা বানিয়ে তার বাবাকে কোণঠাসা করতে চাইছে। কিন্তু জিনিয়া তা হতে দেবে না। বিপদ জেনেও সে সেখান থেকে সরে যায়নি। সে জানতো যে তার উপর প্রাণঘাতী হামলা হবে না। সে তার ছোট্ট মস্তিষ্ক খাটিয়ে ভাবল, এখন যদি সে আগাম সতর্ক হয়ে যায় তবে ওদের মনে সন্দেহ জাগবে। ওরা ভাবতে পারে তথ্য ফাঁস হয়ে গেছে এবং হয়তো আরও সতর্ক হয়ে নতুন কোনো চাল চালতে পারে। সেজন্য জিনিয়া এখানে নিজেকে টোপ হিসেবে ব্যবহার করলো, ঠিক যেন দিগন্তের দেখানো পথেই হাঁটছে। ঠিক যেভাবে দিগন্ত নিজেকে ব্যবহার করে কুরবান খাঁকে ফাঁসিয়েছিল এবং তার ইমেজ নষ্ট করেছিল, জিনিয়াও ঠিক তেমনই নিজেকে বিসর্জন দিয়ে ওদের আশ্বস্ত করলো সব ওদের প্ল্যান মাফিকই হচ্ছে। সোফায় বসে এসবই ভাবছিল জিনিয়া, আর আনমনে পা নাচাতে নাচাতে একটা একটা করে পপকর্ন হাওয়ায় ছুড়ে দিয়ে আবার হা করে সেটা মুখে পড়ে নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে প্রধান দরজা দিয়ে ভেতরে ঢুকে এলো দিগন্ত আর মুয়াজ। কিন্তু জিনিয়ার সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই। সে আপন মনে পপকর্ন নিয়ে কসরত করছে আর সামনের টিভিতে গভীর মনোযোগ দিয়ে টম অ্যান্ড জেরি দেখছে। ঘরে ঢুকতেই এমন অদ্ভুত দৃশ্য দেখে ক্ষণকাল কপাল কুঁচকে তাকিয়ে রইল দিগন্ত। তার চোখে মুখে একটা গাম্ভীর্য, কিন্তু জিনিয়ার এমন ছেলে মানুষের উদ্ভট কাজ দেখতে মুয়াজের বেশ ভালো লাগলো। সে বড় তৃপ্তি নিয়ে একটা নরম হাসি আসলো। মুচকি হেসে সে উপভোগ করতে লাগলো জিনিয়ার এই জিনিয়াস কাণ্ড কারখানা। অন্যদিকে দিগন্তের চেহারায় স্পষ্ট বিরক্তির রেশ। যে মেয়েটা কিছুক্ষণ আগে একটা হামলার শিকার হলো, যার হাতে ব্যান্ডেজ, সে এই অবস্থায় এমন উদ্দামভাবে পপকর্ন ছুঁড়ে খাচ্ছে আর কার্টুন দেখছে। এটা যেন তার হিসেবের বাইরে। মেয়েটার মধ্যে সামান্য স্থিরতাও নেই। তার বিরক্তিরা যেন পাল্লা দিয়ে বাড়ছে। দিগন্ত পকেট থেকে হাত বের করে কপাল কুঁচকে তাকালো। মুয়াজের দিকে বাঁকা চোখে চেয়ে বিদ্রুপে সুরে পড়ল, এই মেয়ে ব্যথা পেয়েছে? মুয়াজ মুগ্ধ নয়নে জিনিয়ার পপকর্ন ছোড়া দেখছিল। এবার সে হেসে উত্তর দিল, সেটাই তো জানতাম। দিগন্ত নাক ছিটকে একবার জিনিয়ার দিকে তাকালো, পরক্ষণেই মুয়াজের দিকে ফিরে হাতের ইশারায় বিরক্তি প্রকাশ করে বলল, তোর ওকে দেখে মনে হচ্ছে ও অসুস্থ? অসুস্থ মানুষের কি এই চলন বলন হয়? মুয়াজ এবার সোজা হয়ে দাঁড়িয়ে দিগন্তের নিজের ব্যান্ডেজ করা হাতটার দিকে ইঙ্গিত করল। চোখে মুখে দুষ্টুমির হাসি ফুটিয়ে পাল্টা খোঁচা দিল, তুইও তো অসুস্থ। তুই সুস্থ মানুষের মতো ঘরে না বসে বাইরে টইটই করছিস কেন? দিগন্ত সজোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। শার্টের হাতাটা টেনে ঠিক করতে করতে দম্ভের সাথে মাথাটা ঘুরিয়ে নিল সে। বিরক্তি আর তাচ্ছিল্য মিশিয়ে বলল, আমার সাথে এই পিচ্চিমের তুলনা চলে? মুয়াজের মুখের হাসি বজায় রেখেই সামনে এগিয়ে যায়। জিনিয়ার সামনে গিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, হ্যালো প্রিন্সেস, হাউ আর ইউ? মুয়াজের সাথে জিনিয়ার প্রতিটি সাক্ষাৎই সবসময় খুব মধুর ছিল। এই লোকটা কি সুন্দর ব্যবহার করে ওর সাথে, সবসময় মিষ্টি মিষ্টি হেসে কথা বলে। জিনিয়ার কাছে মুয়াজ মোটামুটি প্রিয় মানুষদের একজন হয়ে উঠেছে। প্রিন্সেস সম্বোধন শুনে মনের ভেতর এক চিলতে ভালো লাগা খেলে গেল ওর। চমৎকার এক হাসি দিয়ে ও বলল, হাই ভাইয়া, আই এম ফাইন। আবার নট ফাইন, মানে মনটা ফাইন কিন্তু হাতটা নট ফাইন।
ওর এমন অদ্ভুত কথায় সামান্য শব্দ করে হেসে উঠল মুয়াজ। এই মেয়েটার এলোমেলো কথাগুলো ওর কাছে বেশ আদরে লাগলো, কিন্তু দূর থেকে দেখে দিগন্তের বিরক্তি যেন আরও এক কাঠি বাড়ল। এত বড় মেয়ে, অথচ এখনও ঠিক করে কথা বলতে পারে না। মুয়াজ হালকা হেসে জানতে চাইল, কোথায় নট ফাইন? জিনিয়া আলতো করে ওর ব্যান্ডেজ করা হাতটা বাড়িয়ে ধরল। এই তো এখানে। মুয়াজ অত্যন্ত যত্ন সহকারে জিনিয়ার ব্যথাতুর হাতটা ধরতে যাচ্ছিল, কিন্তু তার এই হাত বাড়িয়ে দেওয়াটা যেন একদমই সহ্য হলো না দিগন্তের। তার বিরক্তির চেহারা মুহূর্তেই অন্যরূপ ধারণ করলো। মুয়াজ হাত ছোঁয়ার আগেই ছো মেরে জিনিয়ার হাতটা নিজের দিকে টেনে নিল দিগন্ত। এতটাই অস্থিরতা আর উৎকণ্ঠা নিয়ে সে হাত টেনে নিয়েছে যে অসাবধানতাবশত সরাসরি ব্যান্ডেজের উপরেই শক্ত করে চেপে ধরেছে। মুহূর্তে তীব্র ব্যথায় আর্তচিৎকার করে উঠল জিনিয়া। আ দিগন্ত ওর চিৎকারে কি যেন একটা অনুভব করলো। যেহেতু অনুভূতিটুকু ভালো লাগেনি, তাই সেটাকে সে বিরক্তিই ধরে নিল। দাঁতে দাঁত চেপে বলল, এতটাও লাগেনি যে এভাবে চিৎকার করতে হবে? জিনিয়া হাত ছাড়িয়ে নিয়ে একটু কুঁকড়ে যায়। পরক্ষণে এমন কথায় গা জ্বলা করে ওঠে ওর। তেজ দেখিয়ে বলে, এতটাও লাগেনি মানে? আপনি জানেন কতটা লেগেছে? আপনি আমাকে ধরলেন কেন? হ্যাঁ? বলেই আর কাউকে কিছু বলার বা করার সুযোগ দিল না রণচণ্ডী কিশোরী। খামচে চেপে ধরল দিগন্তের ব্যান্ডেজকৃত হাত। মুয়াজ যেন অবাকের শীর্ষে পৌঁছে গেছে। সে হাত বাড়িয়ে ধরতে চাইল জিনিয়াকে, থামাতে চাইল এমন কাজ করার থেকে, কিন্তু নিজের অপর হাত দিয়ে মুয়াজের হাতটা থাবা দিয়ে ধরল দিগন্ত। কাঠগলায় বলল, বাধা দিস না, নিজেই ক্লান্ত হয়ে ছেড়ে দেবে। দিগন্তের চেহারায় এক্সপ্রেশন সামান্যও বদলায়নি। এটা দেখে যেন আরও রাগ চাপল জিনিয়ার। তার মনে হলো দিগন্তের হয়তো ব্যথা লাগেনি, আর নয়তো সে অহংকার দেখিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কিন্তু রাগে কাঁপতে থাকা জিনিয়া দিগন্তের হাতটা ছাড়তেও চাইছে না। জিনিয়ার চিৎকার শুনে কিচেনের কাছে ফেলে বেরিয়ে এলো রাত্রি। এসে এমন কাণ্ড থেকে দৌড়ে এসে ধরল জিনিয়াকে। জিনি, ছাড়ো! কি করছো? আরে রক্ত বেরিয়ে যাচ্ছে! জিনি! রক্তের কথা শুনে জিনিয়া দিগন্তের মুখ থেকে চোখ সরিয়ে হাতের দিকে তাকালো। টুপটুপ করে রক্ত বেরিয়ে সাদা ব্যান্ডেজ লাল হয়ে উঠেছে ক্রমশ। ও আবার চোখ ফিরিয়ে তাকালো দিগন্তের মুখের দিকে। আগের মতোই ভাবলেশহীন ঠান্ডা চাহনি। জিনিয়া আবারও তাকায় হাতের দিকে। এবার যেন দুনিয়া ঘুরে উঠল তার। হাত আলগা হয়ে এলো। শরীরের সব শক্তি যেন ফুরিয়েছে। হাত পা ছেড়ে দিয়ে গড়িয়ে পড়তে নিতেই শক্ত করে ধরে নেয় রাত্রি। শোরগোলের আওয়াজে ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন আফজাল চৌধুরী আর মেহরাজ সাহেব। আফজাল চৌধুরী জিনিয়াকে দেখতে এসেছিলেন। মেহরাজ সাহেব বিচলিত কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বললেন, কি হয়েছে? তার কথায় সবাই পিছু ফিরে তাকালো। মেহরাজ সাহেব আর আফজাল চৌধুরী এগিয়ে এলেন সামনে। দিগন্তের হাতের দিকে লক্ষ্য করে আফজাল চৌধুরী কপাল কুঁচকে বললেন, তোমার হাতে ব্লিডিং হচ্ছে কেন? কি হয়েছে হাতে? আফজাল চৌধুরীর কথায় লক্ষ্য করলেন মেহরাজ সাহেবও। তিনিও একই প্রশ্ন করলেন। কেউ কোনো উত্তর দিল না। জিনিয়া সবার মুখের দিকে আর চোখে তাকালো একবার। সবার চেহারাই স্বাভাবিক। অস্ফুট স্বরে আমতামতা করে রাত্রি বলল, বাবা, জিনিয়া না বুঝে করে ফেলেছে। ও আসলে বোঝেনি। রাত্রির কথায় মেহরাজ সাহেবের বিরক্তির সাথে এবার রাগ ও দানা বাঁধল। মেয়েটা দিন দিন বড্ড হাতছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু এটা সে কি করলো? এটা কেমন অভদ্রতা! ভাবতেই রাগে তার শরীর রি করে উঠল। তিনি সজোরে ধমকে উঠলেন, বেয়াদ্দব মেয়ে, বড্ড বেড়ে গেছো তুমি! এটা কি করেছ? বাবার এমন কড়া ধমকে জিনিয়ার ধৈর্যের বাঁধ আর মানল না। সে ফ্যাচ করে কেঁদেই দিল। রাগের সাথে সাথে এক পাহাড় সমান অভিমান দলা পাকিয়ে এলো তার গলায়। সে কি আগে মেরেছে? দিগন্তই তো ওকে আগে ব্যথা দিয়েছে। সেই ঝোঁকেই না ও এমনটা করেছে। একটু জোরেই না হয় চেপে ধরেছে, তাই বলে এভাবে সবার সামনে বকবে? যিনি আর চোখে একবার দিগন্তের দিকে তাকালো। তার মনে হলো দিগন্ত নিশ্চয়ই মনে মনে খুব খুশি হচ্ছে আর তাকে বিদ্রুপ করছে। অপমানে আর রাগে মুহূর্তে যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো জিনিয়ার। মেহরাজ সাহেব আর কিছু বলতে যাবেন, তার আগেই দিগন্ত শান্ত স্বরে বলে উঠল, ওর দোষ নেই আঙ্কেল। আমি ওর হাতটাতে আগে চেপে ধরেছিলাম, তাই ও পাল্টা ধরেছিল। দোষটা আসলে আমারই। এবার চটে গেলেন আফজাল চৌধুরী। ছেলের দিকে চোখ রাঙিয়ে তিনি ঝাঁঝালো গলায় বললেন, হোয়াট? তুমি কি বাচ্চা নাকি দিগন্ত? তুমি ওর কাটা হাতে চেপে ধরেছো মানে? এটা কেমন কাজ? বাবার সামনে দিগন্তের এমন নাস্তানুবোধ অবস্থা দেখে একের পর এক ধমক খাওয়া দেখে জিনিয়ার সব কষ্ট যেন নিমেষেই উধাও হয়ে গেল। মেঘ না চাইতেই বৃষ্টির মতো এক অদ্ভুত আনন্দ ঘিরে ধরল তাকে। মুহূর্তেই তার কান্নামাখা মুখে ফুটে উঠল মিটিমিটি হাসি। একদিকে দুফোঁটা অশ্রু ঝরাচ্ছে, আবার অন্যদিকে সে মিচকা শয়তানি হাসি হাসছে। দিগন্ত আর চোখে একবার তাকালো ওর দিকে। এই দৃশ্য দেখে সে বড় রকমের অবাক হয়ে গেল। কি মেয়ে রে বাবা, শয়তানের নানি! তো শুনলেন
প্রিয়তা আপুর লেখা নেতার পতন গল্প থেকে পর্ব 11, 12, 13 অনেক বড় বড় পর্ব, এই জন্য এই 3টাই পড়লাম। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করেন না কেন আপনারা? করতে হবে, না করলে হবে না। ধন্যবাদ।